check, 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 check. 1, 2. Come on, louder! What's up, you people? Are you having fun? Are you sure? প্রস্তুত করছি তোমাদের সামনে one and only, AKA DJ Tan. DJ Tan, DJ Tan. লখনৌ শহরের সব থেকে বড় সব থেকে জনপ্রিয় কনসার্ট হতে চলেছে এই শনিবার। হ্যাঁ, এই শনিবার 7ই এপ্রিল এসকে গ্রাউন্ডসে রক করতে আসছেন ডিজে ট্যান। সালার হোর্ডিং দেখেছিস? এত পাবলিসিটি করছে, বুকিং অলমোস্ট ফুল হয়ে গেছে। সালা সব শেষ করে দেবে। আরে কি করব, আমরা তো টিকিটের দামও 20% কমিয়ে দিয়েছি। পাবলিক শুধু তানবীরকে চাইছে, তানবীরকে। প্ল্যানিংটা তো ওই ডিজে ট্যানের। টিকিটের দাম কমালেই আমাদের ক্রেজ বাড়বে, কিন্তু এখানে অন্য কিছু কাটতে হবে, অন্য কিছু। আরে স্যার, আপনি বুঝলেন, আমি বলছি শুনুন। আপনার চাই ডিজে ট্যান, জোগাড় করা আমার কাজ। আপনি শুধু 5 লাখ টাকা রেডি রাখুন, আর তারপর আরাম করে রিল্যাক্স হয়ে মজা নিন। প্রোগ্রাম এমন জমিয়ে দেবে না ডিজে ট্যান, আপনার আত্মীয় স্বজনের সবার মাথা ঘুরে যাবে। ব্যাস আপনি শুধু বুকিংটা করে ফেলুন। আসলে হয়েছে কি, মে মাসে মাত্র 2টোই ডেট খালি আছে। হ্যালো তনবীর, আরে ভাই 10 বার ফোন করে ফেললাম, এখন তুলছিস? আরে কি হচ্ছে, এটা কি? আরে জিতু আমার ভাই, আরামসে, এত কেন টেনশন নিচ্ছিস? তুই লখনৌতে আছিস, তোর বৌদিকে খাবার খাওয়াচ্ছি। আরে ভাই তনবীর, কনফার্ম বল, আমার বিয়েতে শো করবি তো? কোন ডেটটা বলেছিলি জানি তুই? আরে ভাই তুই আবার ভুলে গেলি। 14ই এপ্রিল আমার বিয়ে, তুই এখনো কনফার্ম করিসনি? আরে ভাই জিতু, এইসব ডেট আমার মনে থাকে না রে ভাই। আর তাছাড়া আজকে ডেট কত রে? আজকে 1 এপ্রিল আমার ভাই, 10ই মার্চ থেকে তোর পেছনে পড়ে আছি। আরে ভাই, আমি তোকে কথা দিয়েছি, আমার যদি নিজেরও বিয়ে সেদিন পড়ে যায় না, তাহলে আমার নিজের বিয়ে ছেড়ে তোর বিয়েতে চলে আসবো। তনবীর মুখ ফেরাবি না তো, এটা আমার সম্মানের ব্যাপার। আরে ভাই, তোর সম্মান আমি মাটিতে মিশতে দেবো না। কাল ফোন করে তোকে আমি কনফার্ম করছি। হে আল্লাহ, আমার সোনাদের কেউ খেয়ালই রাখছে না। নাসির, এই শালা নাসির। জিতুদা, তানভীর দাদা ফোন কি করে ওঠাবে? শিডিউলই এত টাইট যাচ্ছে ওর। দেখ নাসির, 2 দিন আগে তনবীর বলেছিল যে কালকে কনফার্ম করব। দাদা ভুলে গেছেন হয়তো, মাথা থেকে বেরিয়ে গেছে। আরে 7 তারিখে কনসার্টের প্রস্তুতি চলছে তো। কিন্তু আমার বিয়ে তো 14ই এপ্রিল, তাই না? ও সেটা জানে। আরে ও এত কি ব্যস্ত যে ফোন করে একবার এই কথাটা বলতে পারে না? দেখ নাসির, তনবীর যদি আমার বিয়েতে পারফর্ম করে তাহলে আমার বিয়েটা হিট হয়ে যাবে, এটা বোঝ। আরে জিতু, বিয়েতে কি টিকিট বিলি করেছো নাকি? টিকিটের কথা কি বলছিস তুই আমার সাথে? হ্যাঁ, আরে আমি আর তনবীর ছোটবেলা থেকে একসাথে পড়েছি, ছোটবেলার বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি। জাভেদ দা, এই জিতু দা তো পিছনেই পড়ে গেছে আমার, কি করি বলো তো? ওকে কথা বললে আর শুনবে না কি ও? একটা কাজ কর, সামনে যা আছে মুখের ওপর বলে দে, না হলে এই জিতু তোর মাথা খারাপের সাথে সাথে ওরও মাথা খারাপ করবে। হ্যাঁ জিতু দা বলো না। নাসির, এই তনবীর কি লখনৌয়ের বাইরে কোথাও গেছে নাকি? না তো, কেন? কালকে ওর বাড়ি গেছিলাম, আজকেও কতবার গিয়ে বেল বাজালাম কিন্তু দরজাই খুললো না, আর ও ফোনও তুলছে না। আরে জিতু দা, ও হয়তো ভেতর থেকে তোমাকে দেখে ফেলেছে। কিন্তু ও এরকম করছে কেন? তুমি এরকম কেন করছো জিতুদা? ফ্রিতে শো করাচ্ছ। তুমি জানো 2 ঘন্টার 5 লাখ টাকা নেই তানভীর দা। ডিজে ট্যান কি কোনো ছোট জিনিস নাকি? নাসির, এই যে একে প্রথম সিডি প্লেয়ার কে কিনে দিয়েছিল? হ্যাঁ বল, ওর ওই প্রথম স্পিকারটা কে কিনে দিয়েছিল? হ্যাঁ তুই আর যাবে সব ভুলে গেলি নাকি? আরে কিচ্ছু ভুলিনি, সব মনে আছে আমার। কিন্তু এই তানভীর দা অন্য তানভীর দা হয়ে গেছে, বুঝেছো? ডিজে ট্যান হয়ে গেছে দাদা। কিন্তু ও আমার বিয়েতে ফ্রিতে শো করার কথা দিয়েছিল আমাকে। আরে ফ্রিতে শো করলে মার্কেটে দাম থাকবে না, বোঝার চেষ্টা করো। আরে বিয়েতেও 10 লাখ টাকার নিচে নেয় না দাদা, আর তুমি ফ্রিতে শো করানোর কথা বলছো।
জাভেদদা কি করব? মনে হচ্ছে মদ খেয়ে খেয়ে বেহুশ হয়ে গেছে তানভীরদা। আরে তাহলে ছেড়ে দে না, পরে চলে যাবি। না না জাভেদদা, মাছেদের খাবার দিতে হবে আর সমস্ত ট্যাঙ্কও পরিষ্কার করতে হবে, নাহলে খিস্তি দেবে। হ্যাঁ তো ঠিক আছে না, ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে নে, মাছেদের খাইয়ে দিয়ে বেরিয়ে যা ওখান থেকে। তানভীরদা, সমস্ত বুকিং বন্ধ করে দাও। অনলাইন বুকিং, ওয়েবসাইট লিংক, সমস্ত টিকিট কাউন্টার বন্ধ করে দাও এক্ষুনি। কেন, কি হয়েছে ভাই? এখন এটা বলো না যে তানভীরের এখন শো করার মুড নেই। কেস ঢুকে দেবো, এটা মেগা ইভেন্ট। কার নামে আপনি কেস ঠুকবেন আশিস বাবু? রণবীরকে কেউ মার্ডার করে দিয়েছে, কি করে হবে শো? আমি ওর বড়দা জাভেদ, তারপর তানভীর আর সব থেকে ছোট নাসির। তানভীর একা থাকতো? হ্যাঁ স্যার, আমি আর নাসির আলাদা থাকি স্যার। এখানে শুধু প্র্যাকটিস হতো অফিস গ্যালাক্সি টাওয়ারে, যেটাকে ম্যানেজার জয়বন্ত আগরওয়াল দেখতেন। স্যার, ডাস্টবিনে ব্যবহার করা কন্ডম পেয়েছি, বাকি আর কিছু পাইনি। সেলফোনও পাইনি। তানভীরদার কাছে 3টে মোবাইল ফোন ছিল। কিন্তু বাড়িতে তো একটাও নেই। রুমের কভারটাও খোলা ছিল। দেখে বলতে পারবে কি কি চুরি গেছে? স্যার আসলে আমি জানি না যে ও ওর সাথে কি রাখতো আর কি রাখতো না। কিন্তু ওর গলায় চেন ছিল না। সব জানলা ভেতর থেকে বন্ধ আছে স্যার। ঘরে জোর জবরদস্তি ঢোকার কোনো চিহ্ন নেই। দরজাতেও কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, কেননা তুমি বলেছো যে অন্য চাবি দিয়ে দরজা খুলে তুমি ভেতরে ঢুকেছো। শেষবার তানভীরের সাথে তোমাদের কবে দেখা হয়েছিল? কাল সকালে স্যার, যখন আমি মাছের ট্যাঙ্ক পরিষ্কার করতে এসেছিলাম, ওর জন্য খাবারও এনেছিলাম। ডাস্টবিনে একটা ইউজড কন্ডম পাওয়া গেছে। তানভীরের গার্লফ্রেন্ড কে ছিল? আমরা তানভীরের গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু জানি না স্যার। খুনি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে খুনটা করেছে স্যার। তারপর বাথরুমে হাত ধুয়ে এখান থেকে বেরিয়েছে। আর যদি কেউ এসেও থাকে তাহলে তানভীরের ম্যানেজার জয়বন্ত সাহেব সবকিছু আপনাদের বলতে পারবে। 7 তারিখে তানভীরের একটা শো হওয়ার কথা ছিল, এখন তো আর মোটামুটি সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ক্যান্সেলেশনে খুব সমস্যা হবে। সমস্যা তো হবে আমাদের খুনিকে ধরতে। তানভীরের কাছে কেউ এসেছিল, নিশ্চয়ই পরিচিতই কেউ হবে। মেন্ডোরে কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। তুমি শেষ কখন কথা বলেছো তানভীরের সঙ্গে? কাল সন্ধ্যাবেলা এই ধরুন 7টা নাগাদ। ও প্র্যাকটিস করছিল, আমি ওকে বুকিং আপডেট দেওয়ার জন্য ফোন করেছিলাম। তানভীরের গার্লফ্রেন্ড কে ছিল? দেখুন স্যার, আমি শুধু ওর কাজ দেখাশোনা করতাম, পার্সোনাল ম্যানেজার ছিলাম না আমি। আপনি ওর ভাইদের জিজ্ঞেস করুন না গিয়ে। ওরা বলছে তোমায় জিজ্ঞেস করতে। ওসব ছাড়ুন, এই কাজটা কোনো একটা লোকের নয়, সারা শরীরে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই চেনাশোনা কোনো লোক হবে, তৈরি হয়ে এসেছিল মার্ডার করতে। মনে হয় পুরনো কোনো শত্রুতা ছিল। তানভীরা তো পপুলার ডিজে ছিল, এটা হতেই পারে না ওর কোনো শত্রু ছিল না। আমি এগুলোকে স্ট্যাব নয়, আঘাত বলবো। সব মিলিয়ে 31টা হয়েছে। এই যে এখানে গলার পেছনে এত গভীর আঘাত হয়েছে যে আর একটু জোর যদি লাগাতো তাহলে মাথাটা ধড় থেকে আলাদা হয়ে আর যেত। কোনো ডিটেল? হ্যাঁ, অ্যাটাক চলাকালীন এই ভিকটিম তানভীর নেশায় বুঁদ ছিল। তাতে অপরাধীর সুবিধে হয়। ডেফিনেটলি। আর কাছের কেউ হবে যার মনে হয়েছে যে তানভীর ওর খুব ক্ষতি করেছে। ক্রমশ পপুলারিটি বেড়ে যাচ্ছিল এর। আমার 2 ভাইজি আছে, ওরা খুব বড় ফ্যান এর। মৃত্যুর সময় ডক্টর? কাল রাত 4 এপ্রিল 10টা থেকে 12টার মধ্যে।
এর জন্য বেশি চিন্তা করার দরকার নেই। তোমার ভেতর যাই চলুক না কেন, তোমার চেহারা আর মুখে যেন কোনো কথা না ফোটে। তানবীরের রক্তের মধ্যে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি ছিল। এমন কে হতে পারে যার সাথে বসে ও মদ খেয়েছিল? আপনারা কিন্তু এখনো বলেননি যে বাড়ি থেকে কি কি জিনিস চুরি গেছে। তানবীরের চেন আর 3টে ফোন কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু এর ভিত্তিতে চুরি করতে এসে খুনটা হয়েছে সেটা কিন্তু আমরা ধরতে পারছি না। কারণ তানবীরের শরীরের 31টা ক্ষতচিহ্নের প্রত্যেকটা চিহ্ন কোনো ব্যক্তিগত শত্রুতা, রাগ অথবা ঘৃণার দিকে ইন্ডিকেট করছে। জিতু? জিতু? এই জিতুটাকে পুলিশ স্টেশন? আমি কেন আসবো পুলিশ স্টেশন? পুলিশ কথা বলতে চায় তোমার সঙ্গে। আমার সাথে কি কথা বলতে চায়? ও তো আমার সাথে কথাও বলেনি, আমার ফোনও তোলেনি। তাহলে আমি পুলিশকেই বা কি বলবো? তোরাই যা পুলিশ স্টেশন। জিতু, আমরা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমিও চলে এসো। তোদের সঙ্গে আমার যখন কোনো সম্পর্কই নেই, আমি কেন আসবো পুলিশ স্টেশন? আমি আসবো না। ওকে হিংসা করার মতো লোকের তো অভাব ছিল না, কিন্তু দুটো লোক আছে যার উপর আমার সন্দেহ হয়। কোন দুজন? ডিজে ইমরান আর ওর ম্যানেজার কপিল। আর এদের উপর ডাউট কেন হচ্ছে তোমার? স্যার, তানভীরের মার্ডারের খবর ছড়ানো মাত্রই ইমরান আমায় ফোন করে। জয়বন্ত বাবু, ইংরেজিতে একটা কথা আছে, দ্য শো মাস্ট গো অন। একবার আমার অফারটা শুনে নিন। ইমরান, তুমি তো জানোই কি হয়েছে, পরিস্থিতি কি হয়েছে বুঝতে পারছো না? আরে জয়বন্ত বাবু, সামনে যে পরিস্থিতি আসছে তার মোকাবিলা করতে বলছি। এক কাজ করুন, আপনি এই কপিলের সঙ্গে কথা বলুন। দেখুন ম্যানেজার সাহেব, আমি কাট টু কাট কথা বলি। 7 তারিখের শো হাউসফুল, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথমে এই শোটা ডিজে ট্যান হোস্ট করছিল, এবার এই শোটা ডিজে ট্যানের স্মৃতিতে হবে, আর হোস্ট করবে ডিজে ইমরান। ডিজে ট্যানের ফ্যানরা শুধুমাত্র ডিজে ট্যানের জন্য আসছিল। ফ্যান থাকলে ব্যবসা হবে, ব্যবসা হয় বলেই আমার আপনার মতো লোকেরা বেঁচে আছে। তাই এই শোটা হতে দিন। ওই দুজনের নাম্বার চাই আমার। আর তানভীর চিনতো ইমরান আর ওর ম্যানেজার কপিলকে? 2 বছর আগে অবধি এই ইমরান তানভীরের সাথেই তো কাজ করতো, ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ শুরু করে। কিছুদিন পর জুনিয়র পার্টনার হয়ে যায়, তারপর এই কপিল এসে ওকে নিয়ে যায়। এখন অ্যাসিস্ট্যান্ট বা যারা আছে তাদেরও নাম ঠিকানা নিশ্চয়ই দেবে। আমি ডেকেছি সবাইকে এখানে। এখনকার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্জুন শর্মা, আরেকজন হলো রানী বর্মা, ডান্সার। আরো একজন ডান্সার আছে, সরিতা মেহরা। 3 জনকেই বলে ওদের সঙ্গে আর্জেন্টলি কথা বলতে চাই। এই ডিজে ইমরান আর ওর ম্যানেজার কপিলকে তো আমরা দেখছি। জিতেন্দ্র রাঠি, কোথায় পালাচ্ছিলে? পালাচ্ছিলাম না ম্যাডাম, আমার তো বিয়ে, অনেক কাজ পড়ে আছে, কাজেই যাচ্ছিলাম। বিয়ের তো এখনো অনেক দেরি আছে, 14 তারিখে তো। যাওয়ার খুব তাড়া দেখছি। ম্যাডাম, আমি জানি না এই নাসির আর জাভেদ কেন আমার নাম আপনাদের বলেছে। নাম তখনই বলা হয় যখন সে অপরাধে জড়িত থাকে। আমি কেন জড়িত থাকবো ম্যাডাম? তানভীর তো আমার ছোটবেলার বন্ধু ছিল, আমরা একসাথে পড়েছি ম্যাডাম। ও আমার বিয়েতে ফ্রিতে শো করবে বলেছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ফোন তুলছিল না। ওর বাড়ি গেলাম, বেল বাজালাম, দরজাই খুললো না। আমি ওর মার্ডারের ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, আমি আপনাকে কি বলবো? আমি কিচ্ছু জানি না ম্যাডাম। কিছু বলার দরকার নেই, ঘরের দরজাটা খোল আর এই সুটকেসটা নিয়ে আয়, তল্লাশি করতে হবে। তল্লাশি? তল্লাশি কেন করবেন ম্যাডাম? বেশি কথা বলিস না, দরজাটা খোল, নয়তো তোর অবস্থা খারাপ হবে। নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া কি অপরাধ নাকি? আর ইমরান তো তানভীরের থেকে কম ছিল না। আর সেটা প্রমাণ করার জন্য মার্ডার হওয়ার কিছু ঘন্টা পরেই আপনি অফারটা পেশ করলেন। শিল্পী তো আসে আর যায়, শো তো আটকানো যায় না। না, তানভীরের যাওয়ার ব্যাপারে তুমি মনে হচ্ছে আগে থেকেই জানতে। দেখুন স্যার, মার্কেটে কম্পিটিশন খুব বেশি, আর এর মধ্যে কম্পিটিটরদের মধ্যে লড়াই ঝগড়া হতেই পারে, কিন্তু তার জন্য কেউ মার্ডার করবে? আর স্যার, শো এর ফুল বুকিং ছিল, আমরা তো শুধু রিপ্লেসমেন্ট বলেছিলাম। 4 তারিখ রাতে তানভীরের বাড়িতে শুধু আপনারা দুজন গেছিলেন না অন্য কেউ ছিল? স্যার, ওর সঙ্গে বাড়ি যাওয়া আসার মতো সম্পর্ক ছিল না আমার। আচ্ছা ধরুন তানভীরের বাড়িতে আমরা কাউকে মার্ডার করতে পাঠালামও, তাহলে এমন কাউকে যাকে ও পুরো বিশ্বাস করত, আর সেরকম কাউকে তো আমরা চিনি না। কি করে একটা পারফেক্ট মার্ডার করতে হয় তার ভালোই জ্ঞান আছে দেখছি। ইমরান, কমন সেন্সের ব্যাপার। যদি আমি করে থাকতাম তাহলে মার্ডার করা বা করানোর পর জয়বন্তবাবুকে কল করে রিপ্লেসমেন্টের কথা বলতাম, হ্যাঁ, যাতে আপনার সন্দেহ সবচেয়ে আগে আমাদের উপরে হোক। কি স্যার, এতটাও বোকা নই আমরা। স্যার, আমার তো মনে হয় তানভীরের ম্যানেজার আমাদেরকে সন্দেহ করে, তাহলে ও নিশ্চয়ই আপনাদের কাছে কিছু লুকোচ্ছে।
আরও একটা ব্যাপার স্যার, যবে থেকে আমি ওর থেকে আলাদা হয়েছি আমি একবারও ফোনে কথাও বলিনি। ওর বাড়ি গিয়ে মদ খাওয়া তো অনেক দূরের ব্যাপার। ইমরান, তুমি তো তানভীরের পার্টনার ছিলে। এমন কে হতে পারে যে তানভীরকে এইভাবে মারতে পারে? স্যার, তানভীরের সঙ্গে কাজ ছাড়া আমার 2 বছর হয়ে গেল, কিন্তু তার আগের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন, এই তানভীরকে দুটো শব্দে বর্ণনা করো, তাহলে আমার প্রথম শব্দ হতো ট্যালেন্ট, আর দ্বিতীয়টা? অহংকারী। মেয়েদের ব্যাপারেও প্রচন্ড ট্যালেন্টেড ছিল। আমরা ডাস্টবিন থেকে ইউজড কন্ডম পেয়েছি। ওই রাতে কোন মেয়ে ছিল তার কোনো আইডিয়া আছে কি? নো আইডিয়া স্যার, আপনি ওর গ্রুপে জিজ্ঞেস করুন। স্যার, আমরা রাতে কখনো প্র্যাকটিস করতাম না। আর স্যার, আর যদি প্র্যাকটিস করারই থাকতো তাহলে সেটাও একাই করতো। আর রাত 10টার পর তো প্রশ্নই ওঠে না প্র্যাকটিসের। তো হাউজিং কলোনি স্যার, রাত 10টার পর সাউন্ড নিয়ে ইস্যু হয়। তো কলোনির লোকরা 2-4 বার ওয়ার্নিংও দিয়েছিল। রাত 11টা থেকে 12টার মধ্যে কে আসতে পারে তানভীরের কাছে, যার জন্য তানভীর দরজা খুলেছিল? এই আয়। আর এমন কোনো কাউকে ঘরেতে ঢুকতে দিয়েছিল যে ওকে মেরেছে? স্যার, আমার পক্ষেও এটা বলা খুব কঠিন ব্যাপার। হতেও পারে ফোন করে কেউ এসেছিল। স্যার, আমি ওয়াশরুমে যেতে পারি? ওয়াশরুম স্যার। বাইরে বেরিয়ে বাঁদিকে। ইমরান, কাল রাতে তুই তানভীরের বাড়িতে গেছিলি? এবার তুমি অন্তত মাথা খেও না। আরে বাবা, আমি শুধু জিজ্ঞেস করছি। আরে যাইনি বলছি তো, কতবার বলবো যাইনি। তো শবনমের ব্যাপারে পুলিশকে তুই বললি না কেন? আমি কি ঠেকা নিয়ে বসে আছি নাকি? ও জিজ্ঞেস করেনি, আমি তাই বলিনি। কপিল বাবু, অনুমান করা ওদের কাজ। এত নিকটের কে ছিল যার জন্য এত রাত্রে তানভীর দরজা খুলেছিল? ম্যাডাম, আমার সারা বাড়িটা আপনি তোলপাড় করলেন, ব্যাগটাও খুলে দেখলেন, কিছুই তো পেলেন না। তুই ডুবে থাক। আরো ভালো করে জিজ্ঞেস করতে যে ঘরে নেই, ব্যাগে নেই, তাহলে অস্ত্রটা আছে কোথায়? একটু লজিকের ব্যবহার করুন না ম্যাডাম। এতদিন ধরে তানভীর আমার ফোন তুলছিল না, ওর বাড়িতে গেলাম, কতবার বেল বাজালাম, বাড়িতে থেকেও ও দরজা খুললো না, আর রাত্রিবেলা বসে আমার সাথে মদ খেলো। আলাদাভাবে আমাকে কিছু বলতে চাইছিলে? বাথরুমে যাওয়াটা কি তার সংকেত? স্যার, এই যে রানী আছে না, রানী স্যার, ওর অ্যাফেয়ার ছিল তানভীরের সাথে। তানভীর তাহলে 4 তারিখের রাতে তানভীরের সঙ্গে যে ছিল সেটাই রানী হতে পারে? হতে পারে স্যার। এই যে রানী আছে না, রানী, ওকে আমি খুব লাইক করতাম। কিন্তু স্যার ওই কি অর্জুন? স্যার ওই তানভীরের সাথে শুতো স্যার। 4 এপ্রিল রাতেও শুয়েছিল? ডান্স প্র্যাকটিসের পর ও তানভীরের বাড়িতে থেকে যেত, আর আমি জানতাম তানভীর কেন ওকে আটকে রাখতো। আরে, আচ্ছা শোন না, হ্যাঁ, বল। আমার স্টেপটা না ঠিকঠাক তোলা হয়নি, তো তোরা যা, আমি পরে আসছি। হ্যাঁ, ওকে, বাই বাই। ক্যানের ওপর রাগ দেখালে তো রানী তো আর আসবে না, না অর্জুন? রানীকে তুই ভুলেই যা। তুই জানিস তানভীর রানীকে কি বলে ডাকে? স্যার, ও নিজে কিছু বলছে না, কিন্তু আমি আর সরিতা জানি। এই যে রানী আছে না, রানী স্যার, এই রুবিনা হয়ে থাকে তানভীরের কাছে। রুবিনা। তুই রানীকে ভালোবাসিস? হ্যাঁ স্যার, ভালো লাগে ওকে, সত্যি ভালো লাগে। রানী বর্মা, হ্যাঁ, আসুন, স্যার আপনার সাথে কথা বলবে। জগৎগুরুকে বলে অর্জুনের ওপর নজর রাখতে। ইয়েস স্যার। আর ওর ফোন রেকর্ডও বার করো। ইয়েস স্যার।
তুই কি বললি স্যারকে? ওই যেটা হয়েছিল আর কি, 4 এপ্রিলের রাতে যদি তানভীরের বাড়িতে কেউ থাকতো সেটা তো রানিই হতো না? চার তারিখ রাতে আমি তনবীরের বাড়িতে যাইনি। 4 তারিখ সকালবেলা যখন তনবীর দরজা খুললো না, তখন আমি নাসিরকে ফোন করলাম। নাসির আমাকে মুখের ওপর বলে দিল যে তনবীর আমার বিয়েতে ফ্রিতে পারফর্ম করবে না। আমার কাছে টাকা চাইছিল, আমার কাছে। দুঃখ পেয়েছিস নিশ্চয়ই। বুক ফেটে গেছিল ম্যাডাম, যে 3 ভাই যখন এখানে ছিল আমি এখানে ছিলাম। আমি ওদেরকে এখান থেকে এখানে নিয়ে এসেছি। চেক চেক চেক। এর লেভেলটা কেন আসছে না ভাই? কি যে হলো এর? আরে আয় জিতু, কেমন আছিস? তনভীর ভাই, একটা ব্যাপার হয়ে গেছে। সিন হয়েছে? কি হয়েছে? দিল্লিতে আমার যে মাসি আছেন না, তার ছেলের বিয়েতে ডিজের জন্য আমি মানিয়ে নিয়েছি। আরে ভাই, এটা তো আনন্দের খবর রে। তাহলে এরকম মুখ বেজার করে শোনাচ্ছিস কেন? তোর শুরু হয়ে গেছে ভাই। Yes! জিতু ভাই, ওই টাকা পয়সা দেবে তো? নিশ্চয়ই 10,000 টাকা দেবে বলেছে। আরে 5,000 টাকা দিলেও যদি তুই হ্যাঁ বলে দিতিস কোনো আপত্তি Yes! ছিল না। কিন্তু একটা প্রবলেম হয়েছে ভাই। কি হচ্ছে? আমার স্পিকারটা বড় চাই, সেই মজাটা আসে না। তুই স্পিকারে চিন্তা করিস না। আরে বিয়েতে যে স্পিকার নিয়ে আসবে না, তাকে আমি ঠিক পটিয়ে নেব। জিতু আমার জান। আর শুধু ওটাই একমাত্র বিয়ে ছিল না ম্যাডাম, অনেকগুলো বিয়ের কন্ট্রাক্ট দিয়েছিলাম, বড় বড় বার্থডে পার্টি, এইটা ওইটা। আর যখন আমার বিয়ের কথা এলো, তখন টাকা চাইলো আমার কাছে। তোর জায়গায় আমি থাকলে আমারও মাথাটা গরম হয়ে যেত। কিন্তু এতটাও নয় ম্যাডাম যে আমি গিয়ে ওর মার্ডার করে দেবো। আমি আপনার থেকে আলাদা নই, বুঝদার। ভালো তো বাঁচতাম ম্যাডাম। জানাজাতে গিয়ে দেখুন, সব থেকে বেশি লোক আমাদেরই পাড়ার ছিল। সোজা সাপটা লোক, যারা ওকে নিয়ে গর্বিত ছিল। কেউ ওকে হিংসা করতো না। এই দুজন ভাই জাভেদ আর নাসির, এরা হিংসে করতো। যদিও নাসির আমার নাম নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু আমি অত নিচে নামতে পারবো না। না জেনে আমি কারোর নাম নেব না, নাসিরেরও না। তাহলে পালাচ্ছিলিস কেন? ফালতু প্রশ্নের থেকে পালাচ্ছিলাম ম্যাডাম, অপরাধের থেকে নয়। যখনই নাসির আমাকে ফোন করে বলল যে পুলিশ স্টেশন আসতে হবে, আমি তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ভাই তুই পালা, তোকে ফাঁসানো হচ্ছে। তোর কি মনে হচ্ছে এই খুনটা নাসির করেছে? নাসিরের কাছে তানভীরের বাড়ির চাবি ছিল। ম্যাডাম, সব থেকে বড় যে ভাই রয়েছে জাবেদ, ও আগে পাঞ্চার সারাইয়ের কাজ করত। কিন্তু যেই তানভীর বিখ্যাত হলো, জাবেদের গ্যারেজও পুরো লখনৌতে ছড়িয়ে পড়ল। কিন্তু সব থেকে ছোট যে নাসির, ও এসব কিছু থেকে কোনো ফায়দাই করতে পারলো না। সত্যি কথা বলতে কি, তানভীর ওকে খুব একটা পাত্তা দিত না। হ্যাঁ স্যার, তানভীর আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল। ও আমায় বিয়ে করবে বলেছিল, আর ও আমাকে নতুন নামও দিয়েছিল, রুবিনা। আমিও মেনে নিয়েছিলাম। শুধুমাত্র রুবিনাতে মনটা আমার ভরে না সোনা, তোমাকে আমার রুবিনা হতে হবে। তুমি আমায় কথা দিচ্ছ যে তুমি আমায় বিয়ে করবে? যদি বিয়ে নাই করতাম, তাহলে কি তোমাকে রানী থেকে রুবিনা বানাতাম? তাহলে তোমার এই রুবিনা তোমার জন্য সবকিছু করতে রাজি আছে। রানী ওরফে রুবিনা, 4 তারিখ রাতে তুমি ওর সাথে ছিলে? না স্যার, 4 তারিখ সকালে আমি সবার সাথে প্র্যাকটিস করতে গেছিলাম ওখানে, আর তারপর আমি আর ওখানে থাকিনি। তানভীরের ডাস্টবিন থেকে একটা ইউজড কন্ডম পেয়েছি আমরা। স্যার, আমি যদি থাকতাম ওখানে তাহলে আমি আপনাকে নিশ্চয়ই বলতাম। সম্পর্ক ছিল আমার, ভালোবাসতাম আমি ওকে। আর স্যার, আমি এটা মানতে পারবো না যে তানভীরের অন্য কারোর সাথে। স্যার, এটা এটা কারোর একটা সাজানো ব্যাপার হতে পারে। অর্জুনের হতে পারে, তোমায় ভালোবাসে, কাউকে খুনও করতে পারে তোমার জন্যে। কিন্তু আমি তো কখনো অর্জুনকে ভালোবাসিনি স্যার। ও শুধু আমার তো কলিগ হয়। ও নিজের কাজটা খুব ভালো করতে পারে, ও ডিজে হতে চায়, ও একদিন টপ ক্লাস ডিজে হতে পারে। স্যার,
এই খুনটা কি অর্জুন করেছে? এ বিষয়ে আমি আর কি বলতে পারি স্যার? নাসির তো তানভীরের ভাই ছিল। ভাই হলে নাসিরের কাছে তানভীরের বাড়ির চাবিও থাকবে। স্যার আসলে নাসির তানভীরের পিয়ের মতো ছিল। তানভীর সমস্ত ছোটখাটো কাজ ওকে দিয়েই করাতো। যেমন ফ্রিজ বা ট্যাঙ্ক পরিষ্কার করা, মাছের খাবার দেওয়া, সব কথায় গালি খাওয়া। দেখুন, সাফল্যর একটা মূল্য থাকে যেটা কাছের মানুষদেরই চোকাতে হয়। তানভীরের যখনই মাথা গরম হতো ও যাকে যা খুশি বলে ফেলতো। নাসিরের যদি মাথা গরম হয়ে থাকে, রাগ বা অন্য কোনো কারণে? না স্যার, এত নৃশংস খুন, 31 বার গভীর আঘাত, আমার মনে হয় না। আমার মনে হয় না নাসিরে কাজ করতে পারে। এই রানীর অ্যাফেয়ার ছিল না তানভীরের সঙ্গে, আর তুমি সেটা জানতে? হ্যাঁ স্যার, আমি জানতাম। রানীর বক্তব্য হলো 4 তারিখ রাতেও তানভীরের বাড়ি যায়নি, কিন্তু ব্যবহার করা কন্ডম পাওয়া গেছে। কে হতে পারে? আপনি তো খুব ভালো করে জানেন যে আমি কত ভালো ডিজে করতে পারি। আপনি দেখেছেন তো কি করে তানভীরের 1 ঘন্টা আসার আগে আমি নিজে অডিয়েন্সের মন জয় করে নিতাম। তোমাকে আমি প্রমোট করতে পারি, কিন্তু একটা শর্তে। রাজি আছি। আগে আমার কথাটা তো শোনো। আরে রাজি আছি। আগামী 15 বছরে যতগুলো শো হবে 50% শেয়ার আমার। আপনি শুধু বলুন কন্ট্রাক্ট কখন সাইন করতে হবে, বলুন একবার। গুরু ভাই, তানভীরের কলোনির লোকেদের নেড়ে ঘেটে দেখলাম, গুপ্তধন পেয়েছি। কি গুপ্তধনের গোবিন্দ? তানভীর বিয়ে করেছিল, ওর বউয়ের নাম শবনম। সত্যি সত্যি গুপ্তধন পেয়েছিস তুই? এতদিন তো এটাই খবর ছিল যে ছেলেটা খুব মেয়ে ছিল, আর রানী নামের কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। লোকজনেরা বলছিল যে এই শবনমকে অনেকদিন এলাকায় দেখা যায়নি, আর তার উপরে তানভীরের জানাজাতেও আসেনি। তোমরা বলেছো তানভীর একা থাকে ওই বাড়িতে, কিন্তু এখন জানতে পারলাম ও বিবাহিত। আমি কখন বললাম তানভীর একা থাকতো? আপনি তো জিজ্ঞেসই করেননি আমায়। আর শাবনম তো 2 বছর ধরে এখানে নেই। তাহলে কোথায় আছে? স্যার, আমায় তানভীর একবার বলেছিল যে ও মুম্বাইতে থাকে। আর এই কথাটা বলা তুমি দরকারি মনে করোনি? আপনি জিজ্ঞেস করেননি স্যার, তাই। আমি তোমার ভাইয়ের জন্মপত্রিকার সঙ্গে নিয়ে ঘুরছি। স্যার, লুকানোর মতো কোনো কথাই ছিল না। তাহলে সেটা বলার প্রয়োজন মনে করোনি কেন? আসলে আমরা ওর ব্যক্তিগত ব্যাপারে কথা বলতাম না। স্যার, আমরা জানতামই না যে ওদের সম্পর্ক কত দূর এগিয়েছে। তালাক হয়েছিল না আলাদা হয়েছিল কিছুই জানতাম না। ওকে কি জানানো হয়েছে যে তানভীর মারা গেছে? 2 বছর ধরে শবনমের সঙ্গে কোনো কথাই হয়নি। হতে পারে ও অন্য কারোর থেকে জানতে পেরেছে। স্যার, আমরা ভাবছিলাম কি একবার আমরা কথা বলে নিই। মানে যে তোমরা তোমার ভাইয়ের বউকে এটাও জানোনি যে ও বিধবা হয়ে গেছে? ফোন করো, নাকি নম্বরটাও নেই? হ্যালো? হ্যালো শবনম, আমি নাসির বলছি। হ্যাঁ নাসির বল। শবনম, তানভীরদার মার্ডার হয়ে গেছে। কি? আরে গাঁজা ফাজা খেয়ে আছিস নাকি? না শবনম, আমি সত্যি বলছি। 4 তারিখের রাতে তানভীরদার মার্ডার হয়ে গেছে। 31 বার ছুরি মেরেছে ওকে। শবনম আনসারি। ইন্সপেক্টর রজনীশ বলছি। আমি একটু আগে জানতে পেরেছি যে তানভীর বিবাহিত ছিল। কিন্তু স্যার, আমি এক্ষুনি জানতে পারলাম যে ও মরে গেছে। 4 তারিখে হয়েছে। ওকে ওকে কবরও দিয়ে দেওয়া হয়েছে। আর ওর ভাই আমাকে আজকে ফোন করে বলছে। তুমি খুব তাড়াতাড়ি লখনৌ কখন আসতে পারবে? স্যার, আপনি আগে আমাকে এটা বলুন যে সব হলো কি করে। আর 4 তারিখ তো আমার কথাও হয়েছে ওর সাথে। হ্যাঁ শবনম, তারপর কেমন চলছে তোমার ওই হট ডান্সের প্রোগ্রামগুলো? হ্যাঁ, ভালোই চলছে। আর তুমি আগের সপ্তাহের এপিসোডটা দেখোনি না? আমি আসলে খুব বিজি ছিলাম আজকাল, তাই। কিন্তু রাত্রিবেলা আমি প্রোগ্রামটা দেখি। তারপর বলো। ব্যাস এই শোটাকে নিয়েই সারাদিন পড়ে আছি। আসলে এই শোটা না আমার জন্য অনেক বড় দরজা খুলে দেবে। আরে ইনশাআল্লাহ নিশ্চয়ই খুলবে। তুমি খুব ট্যালেন্টেড, বুঝলে? বাই দ্য ওয়ে আমাদেরও শো রয়েছে 7ই এপ্রিল এসকে গ্রাউন্ডে। এখনো পর্যন্ত হওয়া সব থেকে বড় শো। চলো, একে অপরের সাফল্যতার জন্য আমিন বলি। আজ আজ 8 তারিখ হয়ে গেছে। আমি সকাল থেকে ওকে ফোন করে যাচ্ছি কিন্তু সুইচ অফ বলছে।
আমি ভাবলাম কাল রাতের কনসার্টটা হয়তো লেট নাইট অবধি চলেছে, তাই ও ঘুমোচ্ছে। কিন্তু এখন শুনছি যে তুমি বললে না শবনম যে লখনৌ কখন আসবে? স্যার স্যার আমি এখনই ফ্লাইট বুক করছি, কিন্তু কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কেউ কোনো মজা করছে না তো? না, স্যার আমি তো পৌঁছে যাব, কিন্তু ওই নাসিরের ওপর নজর রাখবেন, ওকে পালাতে দেবেন না স্যার। স্যার আমার মনে হয় ওই মেরেছে তানভীরকে। আমাদের সন্দেহের তালিকায় আছে ও। এই শবনম, সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। কি হয়েছে? লখনৌতে আমার বয়ফ্রেন্ডের মার্ডার হয়ে গেছে, আমায় যেতে হবে। ক্ষমা করবেন স্যার, আমরা আপনাকে বলতে ভুলে গেছিলাম। তানভীরের মৃত্যুর পর ওর সবকিছু বউ পাবে তো, নাকি অন্য কোনো উইল করা হয়েছে? স্যার, তানভীরের কল রেকর্ডসে 4 তারিখ রাত 10:45টার সময় শবনমের কল দেখা যাচ্ছে, মানে ও সত্যি কথা বলছে। আর এই দুই ভাই ওর ব্যাপারে বলতে আমায় ভুলেই গেছে। স্যার এখন বলছি তো আপনাকে, এসব আমরা ইচ্ছা করে করিনি। স্যার আর একটা ব্যাপার স্যার, যার সেলফোন লোকেশন তানভীরের হাউজিং কলোনির মধ্যে ছিল খুনের রাতে। কে এই ব্যক্তি? সরিতা মেহরা, তানভীরের গ্রুপ ডান্সার। জিজ্ঞাসাবাদের সময় এখানে এসেছিল তো? ও তো তখন কিছু বলেনি। ও মাই গড, ওয়েলকাম ওয়েলকাম প্লিজ। 4 তারিখ রাতে ওর সাথে যে ছিল সে কি এই মেয়েটা হতে পারে? নাকি বলবে এটাও হতে পারে? স্যার আমরা জানি না স্যার। স্যার, নতুন গ্রুপ মেম্বারকে আমি চিনি না। এই অর্জুন এই মেয়েটে। হ্যাঁ, ওই রানী আর সরিতা। কিন্তু যখন শবনমের নাম উঠে আসেনি, তখন আমি আর কপিল কথা বলছিলাম যে কেন ওর নাম ওঠেনি। কারণ তুমি আমাদের প্রথমে বলনি ইমরান। কি স্যার, আপনি তো শুরু থেকেই সন্দেহ করছিলেন আমাকে। তা আমি নিজেকে বাঁচাবো না অন্য কারো খবর দেবো বলুন? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে জাভেদ আর নাসির কেন এই কথাটা লোকালো? তুমি বলো, শবনমের নাম লুকিয়ে এই দুই ভাইয়ের কি লাভ হতে পারে? স্যার, লাভ লোকসান তো ওরাই বুঝবে। কিন্তু যদি শবনমের নাম না নেই থাকে, তাহলে আমি শিওর অপূর্বা নাগদেবের নামও নেয়নি। এবার এই অপূর্বাটা আবার কে? স্যার, শবনমের আগে যে হাসিনা তানভীরের লাইফে ছিল, তার নাম হলো অপূর্বা। চেক 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 ট্যান লেভেল ক্রিজড অলরেডি, লেভেল 22 বেশ বাড়া। ট্যান, এই মেয়েটা কি বলছে? এই মেয়েটা তোমার ওয়াইফ? আসলে তোমাকে কিছু জিজ্ঞেস করছি ট্যান, তুমি কি ওকে বিয়ে করেছো? পুরুষদের চুপ করে থাকার অর্থ হ্যাঁই হয় সুইটি, বুঝে গেছিস তুই? এবার বেরো এখান থেকে। ইউ জাস্ট শাট আপ, ওকে? বলো ট্যান, হঠাৎ করে কেন তুমি চুপ করে গেলে? হ্যাঁ, ওই আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে। আমি অ্যানাউন্সটা করতেই যাচ্ছিলাম, কিন্তু ওই কি করে অ্যানাউন্স করতে তুমি? হ্যালো 1 2 3 মাইক টেস্টিং। হ্যালো এভরিওয়ান, আমার না এই শবনমের সাথে বিয়ে হয়ে গেছে, আর এই ডাইনি শেষ করে ফেলবে আমাকে। ওয়ে ডাইরি তোর মা সালি, একটা কানের গোড়ায় দেবো আমাকে না। মারবি তুই? আমি তোর হাত ভেঙে দেবো। এক সেকেন্ড। না না না, আমি তোর হাত ভাঙবো না। তোর হাত ভেঙে দিলে তুই এই কুত্তাটা ডাস্টবিন কি করে পরিষ্কার করবি? এবার তুই একটা নয় অনেকগুলো ইউজড কন্ডম খুঁজে পাবি। থু। কি স্ট্যাটাস ছিল এদের দুজনের? শবনম আর তানভীরের তালাক হয়ে গেছিল? তানভীর কখন কার সঙ্গে আছে, কতজনের সঙ্গে আছে, কার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, এটা কখনোই জানতে পারতাম না স্যার। আই মিন, নেশা কাটার পরও নিজেও বুঝতে পারতো না। দেখো, খুলে বলো কি কারণ হতে পারে এই মার্ডারের? আমি তানভীরকে 2 বছর অ্যাসিস্ট করেছি, তারপর পার্টনার হিসাবে একসঙ্গে 3 বছর কাজ করেছি। কিন্তু তারপরও তানভীর এরকম ছিল, আপনি ওকে জেনেও বুঝতে পারবেন না স্যার। ওর জীবনের অনেক দিক ছিল স্যার। এবার জীবনের কোন দিকটা ওর মৃত্যুর কারণ হলো, এটা তো বলতে পারবো না স্যার। হ্যালো, হ্যাঁ কে? রাহুল, দিদি, আরে কেমন আছো দিদি? ভালো নেই। শো তো এত ভালো চলছে, তোমার কি হয়েছে? রাহুল, ওই তানভীর মারা গেছে। কি? কবে হলো এটা? 4 তারিখে আমায় আজকে বলেছে।
ভয় লাগছে আমার। কোথাও তুমি তো কিছু করোনি। না রাহুল, এটা কি বলছিস তুই? যদি তুমি কিছু করে থাকো তো আমাকে বলো, ভয় পেও না। কিভাবে কিভাবে জানবো আমি? অর্জুন, তুমি জানতে সরিতা আর তানভীরের ব্যাপারটা? জানলেও আমি কি করতাম? আমি শুধু তোমাকে চাই। ওয়ান ওয়ে ট্রাফিক। এই সরিতা আর তানভীরের মধ্যে কি ছিল ওসব নিয়ে আমার যায় আসে না। আমার শুধু তানভীর আর তোমার এই শোয়ার ব্যাপারটা আমার পছন্দ ছিল না, সহ্য হতো না একদম। অর্জুন, তুমি তানভীরকে মারার কোনো প্ল্যান করোনি তো? আমি যখন তানভীরের কাজ দেখাশোনা করা শুরু করি তখন শুধু শুনেছিলাম মাত্র যে শবনমের আগে অপূর্বা ওর হাসিনা ছিল। এখন জানা যাচ্ছে রানী ওর হাসিনা ছিল, সরিতাও হাসিনা ছিল, আর কতগুলো হাসিনা ছিল ওর। সবার নামও হাসিনা রেখেছিল নাকি? মানে স্যার, মানে বলতে চাইছি যে অপূর্বাকে হাসিনা নাম দিয়েছিল, মানে আমি যেরকম শুনেছিলাম ইমরানের থেকে। আর এই শবনমেরও আগে কোনো নাম থাকবে হয়তো। হ্যাঁ, ওই শ্রুতি সিংঘল। তানভীর এসব কি করে বেড়াতো? এতগুলো অ্যাফেয়ার, এতগুলো নাম দেওয়া, আর তার চেয়ে বড় তোমার চুপ থাকা। তোমার এই নিস্তব্ধতা তোমার অপরাধের ইশারা করছে, বুঝেছো? এটাই কি তোমার নাম, না অন্য কোনো নাম আছে তোমার? আমি মরার দিন অবধি জয়বন্ত আগরওয়ালই থাকবো। আর আপনার যদি সন্দেহ হয় যে আমি তানভীরকে মেরেছি, তাহলে আপনিই বলুন, কোনো জকি তার সবচেয়ে দ্রুতগামী ঘোড়াকে মারবে? সে তখনই এ কাজ করতে পারে যখন সে পাগল হয়ে যায়। স্যার, আপনি গিয়ে জাভেদ আর নাসিরকে জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছে। নাসের, 4 তারিখ রাত্রে তুই কোথায় ছিলিস? মুমতাজ, আমার মুমতাজ। তুমিও পুলিশের মতো জিজ্ঞেস করছো আমাকে? একটা প্রশ্নই করেছি তো, শুধু সেটার উত্তর দে। সরিতা, তুমি 4 তারিখ রাতে তানভীরের সঙ্গে ওর বাড়িতে ছিলে, তার প্রমাণ আছে আমাদের কাছে। ছিলে? কেন মারলে? আমি মারিনি। তাহলে কে? আমি জানি না। কিন্তু এটা তো জানতে ও খুন হতে চলেছে। না স্যার, আমি আগেই বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তুমি ওখান থেকে বেরিয়ে পড়লে কারণ তুমি জানতে যে তানভীরকে খুন করা হবে। এরকম নয় স্যার। কিন্তু হ্যাঁ স্যার, কেউ তো আছে 4 থেকে তানভীর এই কথাটা লুকোতে চাইতো যে আমি ওর সাথে ছিলাম। এক মিনিট, আবার বলো। তানভীর কারোর থেকে লুকোতে চাইতো যে আমি ওই রাতে ওর সাথে ওর ঘরে ছিলাম। সরিতা, ঠিক করে বলো তুমি কি বলতে চাইছো? আমি তানভীরের বাড়িতে রাত 9:30টায় পৌঁছেছিলাম। ও মাই গড! কি করছো ট্যান? কি হয়েছে তাতে? তুমি জানো তুমি কতটা সুন্দর, মানে সব থেকে সুন্দরী। এই কথাটা তো তুমি রানীকেও বলো, তাই না? মানে রুবিনা। আরে বাবা, আবার রানী রুবিনায় যেই থাকুক না কেন, সব ফালতু। আর তোমার বউ শবনম? কে 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 শবনম? কোন শবনম? আচ্ছা, তুমি তাজমহল দেখেছো যেটা আগ্রাতে রয়েছে? অন্তত 4 বার দেখেছি আমি। ওটা শাহজাহান শুধুমাত্র মুমতাজের জন্য বানিয়েছিল, আর আমার মুমতাজ শুধুমাত্র তুমি। তাহলে কে ছিল সরিতা, যার থেকে ও তোমার আর ওর সম্পর্কটা লুকাতে চাইছিল? আমি জানি না স্যার, হঠাৎ ডোরবেল বাজলো। চলো চলো, এখান থেকে যাও যাও যাও। কেন, পরে কেউ বলবো এসেছে? তোমায়, এখন তুমি কাটো। যাও তাড়াতাড়ি। আরে জুতো জুতো জুতো। হ্যাঁ বাবা, নাও তাড়াতাড়ি। আসো এদিকে, এদিকে এসো। চলো চলো, তাড়াতাড়ি যাও। চলো 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 চলো, এই নো জুতো নাও। যখনই আমি পেছনে জানলা দিয়ে বাইরে বেরোচ্ছিলাম তো ডোরবেল কন্টিনিউয়াসলি বাজছিল। কটার সময় বেরোলে তুমি ওখান থেকে? 10:30 হবে। তাহলে 9:30 থেকে 10:30 পর্যন্ত তুমি একা তানভীরের সাথে ওই বাড়িতে ছিলে। এর মধ্যে কেউ ফোন করেছিল তানভীরকে? ফোন তো এসেছিল, কিন্তু জানি না কার ছিল।
মুমতাজ, এটা এখনই ধরতে হবে। স্যার ও বাইরে হলে কথা বলছিল ফোনে। যখন বেল বাজলো তখন কি পরপর বেজে যাচ্ছিল না থেমে থেমে বাজছিল? ডোরবেল তো কন্টিনিউয়াস বাজছিল। এই জন্য জিজ্ঞেস করছি যে ব্যাপারটা এরকম নয় তো যে দরজার বাইরে শবনম ছিল? এটা কি করে হতে পারে? তানভীর নিজে আমাকে বলেছিল যে শবনম ওর অতীত, আর ও মুম্বাইতে থাকে। এখন শবনমের ফোন সুইচ অফ রয়েছে। ফ্লাইটে আছে হয়তো। আমার মনে হচ্ছে 4 এপ্রিল রাতে 10:30টার সময় শবনম এসেছিল তানভীরের কাছে। ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! শবনমের কল রেকর্ডস আর ফোন লোকেশন চেক করো। স্যার, এই অপূর্বা নাগদেব ওরফে হাসিনা ট্রেস হয়ে গেছে। জয়সালমীরের কোনো হোটেল গ্রুপে কাজ করে। আরও একটা অদ্ভুত ব্যাপার স্যার, এপ্রিলের 4-5 তারিখে ও এখানেই ছিল। তাহলে কি অপূর্বার জন্য সেদিন রাত্রে তানভীর দরজা খুলেছিল? ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! তানভীরের খুনের কারণ আমার ব্যক্তিগত মনে হচ্ছে, প্রফেশনাল নয়। এতগুলো মেয়ের সাথে সম্পর্ক, সবার আলাদা আলাদা নাম। তাহলে অপূর্বার কি করবো স্যার? ডাইরেক্ট ফোন করে নেব নাকি সোজা জয়সালমীর যাব? হয়তো ওকে তুলে আনতে হতে পারে। অভিষেক, তুমি জয়সালমীরে যাও, আমি শবনমের জন্য ওয়েট করি। স্যার, The number you have called is currently switched off. Please try again later. Thank you. শবনম এসে গেছে? না স্যার, কালকে বিকেলের ফ্লাইটে আসার কথা ছিল, এখনো আসেনি। ফোন এখনো সুইচড অফ। আমাদের কাছে আসেনি কেন? আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে না তো? আমারও সেটাই মনে হচ্ছে স্যার। মুম্বাই যাওয়ার সময় হয়ে গেছে মনে হচ্ছে। বাহ সরিতা, অর্জুনের সঙ্গে হাত মিলিয়ে তুই আমাকে ফাঁসাচ্ছিস। এই কথাটা তো আমার তোকে জিজ্ঞেস করা উচিত। রানী, জানি না কেন আমার মনে হচ্ছে 4 তারিখ রাত্রিবেলা 10:30টার সময় তানভীরের বাড়িতে যখন বেল বাজলো সেটা তুই করেছিলি। ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! আর জানিস আমার কি মনে হয়, ওই রাতে তুই ওই ঘর থেকে বেরোসিনি। আর দরজায় যে বেলটা বেজেছিল সেটা কে বাজিয়েছিল? অর্জুন। এই হাই। আর জানিস আমার কি মনে হয়, তুই আর অর্জুন মিলে এই সমস্তটা করেছিস, আর এখন মন গড়া গল্প বানাচ্ছিস। যদি আমার কথাগুলো একটা বানানো গল্প বলে মনে হয় তাহলে প্রমাণ করে দেখা, দেখি কেমন পারিস। স্যার, এই অর্জুন শর্মা আর তানবীরের ম্যানেজার একে অপরের হাত মিলিয়েছে, ধুমধাম করে অর্জুনকে প্রমোট করছে। মানে তুই বলতে চাইছিস সেটা প্রফেশনাল কারণে হয়েছে? পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটোকে আলাদা করা কিন্তু খুবই মুশকিল। আমার মনে হয় যে বিজনেসের শত্রুতা আর পার্সোনাল শত্রুতা ক্ল্যাশ করেছে। প্রচুর অ্যাঙ্গেলস রয়েছে, উদ্দেশ্যও কম নয়, কিন্তু ফিজিক্যাল এভিডেন্স এখনো কিছু পাওয়া যায়নি। স্যার, সমস্ত সন্দেহভাজনদের এবার অপরাধী ভাবতে হবে। কেউ না কেউ তো মুখ খুলবেই, সে ভালোভাবে হোক বা অন্য পথে। সত্যিটা জানা যাবে স্যার। কিন্তু সত্যির কাছে পৌঁছতে তখন অনেকটা পথ বাকি ছিল, কিন্তু সেই পথটা কতটা লম্বা হবে সেটা আমরা জানতাম না। শত্রুতা ব্যক্তিগত বা প্রফেশনাল যাই হোক না কেন, খুনি খুব রেগেছিল। অতগুলো আঘাত, তাও অত গভীর, একটা বিরাট ক্ষোভের ইঙ্গিত করছিল। তানভীরের রঙিন জীবনের অনেকগুলো পৃষ্ঠা তখনও পর্যন্ত আমরা দেখিনি, আর এই প্রত্যেক পৃষ্ঠায় একটা করে রহস্য ছিল যেটা আমরা পড়ছি। আমরা এই কেসটার আসল উদ্দেশ্য কি করে পেয়েছিলাম, আসল অপরাধীকে কি করে ধরলাম, সেটা আগামী পর্বে জানাবো ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.